প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় তা আমাদের রসায়ন আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইলেকট্রন বিন্যাস না জানলে আমরা অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবো না, অনেক জটিল ব্যাখ্যা দিতে পারবো না। ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাস কি আমরা একটু দেখি। আজকে একটা মৌল ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করি। আর আশা করি আমার গত ক্লাসটি তোমরা সবাই দেখেছো। যদি গত ক্লাসটি দেখে থাকো, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং কোয়ান্টাম সংখ্যার আলোকে কিভাবে পরমাণুতে অরবিটালগুলো কিভাবে সজ্জিত আসছিল, কতগুলো অরবিটাল পাওয়া গিয়েছিল, সব নিয়ে আলোচনা করা হয়ে গেছিলো। আর আজকের ক্লাসটা যদি তুমি পূর্বের ক্লাস থেকে করে থাকো তাহলে অনেকটাই বুঝতে পারবা। দেখো, আমি একটা পরমাণু নিই। প্রথমে মনে করো সোডিয়াম পরমাণু নিই। ঠিক আছে? একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতে গেলে ওই পরমাণুতে কতগুলো ইলেকট্রন আছে আমাদের জানতে হবে। মনে রেখো, যদি একটা পরমাণু হয়, অর্থাৎ যেটা আয়ন না, অর্থাৎ উপরে কোনো চার্জ থাকবে না, প্লাস মাইনাস এসব কিছু থাকবে না, যদি পরমাণু হয় তাহলে পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। আমরা জানি একটা মৌলের প্রতীকের বাম পাশে নিচেই ছোট করে যে সংখ্যাটা লেখা হয় এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা কি? ওই পরমাণুর প্রোটন সংখ্যা। আর পরমাণু যদি হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আছে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে মোট ততগুলো ইলেকট্রন আছে। তাই সোডিয়ামের এই প্রতীক দেখে বুঝতে পারছি যে সোডিয়াম পরমাণুতে 11টা প্রোটন আছে, তার মানে 11টা ইলেকট্রন আছে। এখন ইলেকট্রন বিন্যাসের নিয়মটা কি আমরা একটু দেখি। দেখো, আমাদের জানি, এই গত ক্লাস থেকে আমরা জানতে পারছি যে প্রথম শক্তি স্তরে একটা মাত্র অরবিটাল আছে, সেটা আছে 1s। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 2s 2p, দুইটা অরবিটাল। তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3t। চতুর্থ শক্তি স্তরে কয়টা আছে? 4s 4p 4d 4f। ওকে। পঞ্চম শক্তি স্তরে কয়টা আছে? 5s 5p 5d 5f। এরপরে আরও যদি ইলেকট্রন আরও থাকে তাহলে অরবিটাল দিবা, কিন্তু এরপরে আর যার প্রয়োজনীয়তা পড়ে না, তোমরা দেখতে পারবা পরবর্তীতে। তো এই অরবিটালগুলো আছে আমরা জানি, আর ইলেকট্রন এই অরবিটালগুলোর মধ্যে অবস্থান করে, এটাও আমরা জানি, গত ক্লাস থেকে জেনেছি। তো এই অরবিটালের মধ্যে কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটার ব্যাখ্যাও কিন্তু আমাদের ওই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে জানা যায়, আবার ওই হুন্ডের নীতি থেকেও আমরা জানতে পারি। নিয়মটা কি? আমাদের এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন অরবিটাল তো বিভিন্ন ধরনের আছে, অনেকগুলো অরবিটাল আছে। তা নিয়মটা হলো, প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তির, আমি আবার বলি, ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে আগে পূর্ণ হবে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এই বিষয়টা খুব ক্লিয়ারলি দেখে নাও আজকে। দেখো, আমরা জানি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল বিভিন্ন শক্তির অরবিটাল। কিন্তু কীভাবে আমরা বিভিন্ন শক্তির অরবিটাল বলছি কথাটা বলো। এই যে যেমন 1s 2s 2p, এগুলো খেয়াল করো। 1s এর ক্ষেত্রে এখানে 1টা কি? 1টা হচ্ছে এন, প্রধান শক্তি স্তর, আর এসটা হচ্ছে তার অরবিটাল সহকারী কোয়ান্টাম সংখ্যা বেল। দেখো, তাহলে 1s মানে এখানে n প্লাস এল, এই মান দ্বারা, অর্থাৎ একটা অরবিটাল এর শক্তি কতটা সেটা আমরা এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর কোয়ান্টাম সংখ্যার মান যোগ ফল দ্বারা সেটা আমরা চিনতে পারবো। কিভাবে? দেখো, এখানে n কত? n হচ্ছে 1। এইবার আসি, এর সাথে যোগ করব কত? এস অরবিটাল, মনে আছে এস অরবিটালের কোয়ান্টাম মান ছিল 0। এস অরবিটালের কোয়ান্টাম মান ছিল 0। আমরা তো সেই কোয়ান্টাম মানগুলোই লাগবো, কোয়ান্টাম মানে যোগ করে দেখবো যে কার শক্তি কত। তাহলে 1 প্লাস 0 কত হয়? 1। তাহলে 1s এর n প্লাস এর মান আসছে। ওকে। এবার 2s এর ক্ষেত্রে খেয়াল করো, যদি 2s হয়, 2s এর ক্ষেত্রে কত হবে? 2 প্লাস 0, তাহলে কত হয়? 2। ওকে, 2s এর ক্ষেত্রে 2 পাইলাম।
2p-র ক্ষেত্রে কত হয় দেখো তো, 2p। 2p মানে কি, এই যে মনে আছে 2p, এখানে n এর মান তো 2, আর p কত, p হচ্ছে এখানে ওই সহকারী কোয়ান্টাম সংখ্যা p এর মান কত 1, তাহলে 2 + 1 কত হয় 3, তাহলে 2p-র মান হচ্ছে এখানে 3। ঠিক একই রকমভাবে 3s এর মান কত পাবো, 3s 3p 3d, একটু খেয়াল করে দেখো 3s আছে 3 প্লাস s, s হচ্ছে 0, 3 + 0 কত হয় 3, 3p-তে 3 + 1 কত হয় 4, 3d-তে কত হয় 3 + 2 কত হয় 5, 4s এর ক্ষেত্রে কত পাই, 4s এর ক্ষেত্রে পাই আছে 4 + 0 4, 4p-র ক্ষেত্রে কত পাই 4 + 1 5, 4d-র ক্ষেত্রে 4 + 2 কত হয়, তাহলে 6, 4f-এর ক্ষেত্রে 7, 5s এর ক্ষেত্রে 5 + 0 5, 5p-র ক্ষেত্রে 5 + 1 6, 5d-র ক্ষেত্রে 5 + 2 7, 5f-এর ক্ষেত্রে 8। এই যে আমরা n আর l এর মান যোগ করে অরবিটালগুলোর শক্তি নির্ণয় করলাম, এই ক্ষেত্রে যার n + l এর মান যত কম সেটাই তত নিম্ন শক্তির অরবিটাল। তাহলে এখানে ন্যাচারালি দেখা যাচ্ছে 1s হচ্ছে সবগুলো অরবিটালের মধ্যে সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল, ঠিক আছে। এরপরে দেখো 2s এর ক্ষেত্রে আর 2p-র ক্ষেত্রে আর অন্য কিছুর ক্ষেত্রে 1 এর পরে কিন্তু 2, তার মানে 1s এর চেয়ে উচ্চ শক্তির অরবিটাল আছে 2s। এরপরে লক্ষ্য করো 2p, এই 2p-র n + l এর মান 3 আর 3s এর n + l এর মান 3, এরও 3 পাচ্ছি এরও 3 পাচ্ছি। এখন লক্ষ্য করো যখন দুইটা অরবিটালের n + l এর মান সমান হয়ে যাবে, একটু মনে রেখো, সেই ক্ষেত্রে যার n এর মানটা ছোট, দেখো 2p এবং 3s এর n + l এর মান কিন্তু দুইটারই সমান 3 3 করে, কিন্তু সেই ক্ষেত্রে 2p এর n এর মানটা ছোট, n হচ্ছে এখানে 2 আর 3s এর n মানটা আছে 3, তাহলে যার n এর মান ছোট টোটালি অরবিটালের শক্তির ক্ষেত্রে সেই অরবিটালটা হবে নিম্ন শক্তির অরবিটাল। তাহলে 2p এবং 3s এর ক্ষেত্রে 2pটা আছে নিম্ন শক্তির অরবিটাল। ওকে, এরপরে তাহলে 2p-র পরেই হবে 3s, 3sটা হবে 2p-র চেয়ে উচ্চ শক্তির অরবিটাল। এরপরে লক্ষ্য করো 3p 3d এবং 4s, এক্ষেত্রে দেখা যাচ্ছে 3p এবং 4s এই দুইটার n + l এর মান 3p আর আছে 4s, এই ক্ষেত্রে n + l এর মান এখানে 3 + 1 আর এখানে 4 + 0, দুইটারে n + l এর মান 4, দুইটারে n + l এর মান 4, তাহলে সেই ক্ষেত্রে নিম্ন শক্তির অরবিটাল কে হবে, যার n এর মান ছোট 3p। ঠিক একই রকমভাবে দেখো 3d 4p এবং 5s এই তিনটার n + l এর মান সমান, তাহলে সেক্ষেত্রে নিম্ন শক্তির অরবিটাল কোনটা হবে, যার n এর মান ছোট, 3 4 আর 5 এর ক্ষেত্রে n এর মান ছোট কার 3, সুতরাং 3d হবে এই তিনটার মধ্যে নিম্ন শক্তির অরবিটাল। এইভাবে আমরা শক্তির ক্রম বিবেচনা করতে পারি। আমরা যদি এটাকে একটু এইভাবে সম্পর্কিত করে দেখাই, দেখো একটা ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের এই নিয়মগুলো একটু ফলো করতে হবে। সেটা আছে, দেখো তাহলে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা কি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, আমি যদি এভাবে দেখাই, ইলেকট্রন প্রথমে 1s অরবিটালে প্রবেশ করলো, প্রবেশ করার পর 1s এর চেয়ে উচ্চ শক্তির কোনটা 2s, 1s পূর্ণ হবে, 1sটা একেবারে পূর্ণ হয়ে যাবে ইলেকট্রন দ্বারা, তারপরে 2s-এ যাবে। আর পূর্ণ হওয়ার ক্ষেত্রে হিসাবটা আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। 2s এর পর 2p, 2p-র পরে 3s, 3s এর পর 3p, 3p-র পর 4s, 4s এর পর 3d, 3d-র পর 4p, 4p-র পর 5s, 5s এর পর 4d, 4d-র পর 5p, 5p-র পর এখানে 6s আছে। যাক, এগুলো আমরা পরে আলোচনা করছি। এটা একটু মনে রাখবা, এটা মনে রাখতে পারলে একটু সুবিধা আছে কি, তুমি একদম মুখস্থ না করে সরাসরি এটা রাফ খাতায় করে নিয়ে কোনটার পর কোন অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে সহজে দেখে নিতে পারবে। আচ্ছা, ওটা আমি আসি। তা এখন ওই যে বলছিলাম কোন অরবিটালে পূর্ণ হওয়ার ক্ষেত্রে, পূর্ণ হওয়ার বিষয়টা কি, দেখো আমরা আগের ক্লাসে এটা বলছি যে এস অরবিটাল 1 ভাগে বিভক্ত, পি অরবিটাল 3 ভাগে বিভক্ত, ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত, এফ অরবিটাল 7 ভাগে বিভক্ত।
তা আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে দেখেছিলাম যে একটা ডিজেনারেট অরবিটালে কখনো দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারে না। আমি যে অ্যারো চিহ্ন দুই মুখী দিয়ে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য দুইটা ইলেকট্রন আছে দুইটা বিপরীত স্পিনে, দুইটা বিপরীত মুখী ঘূর্ণনে আছে, এটা বোঝানোর জন্য এই দুই দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি। এখানে এইভাবে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে প্রতিটা ডিজেনারেট অরবিটাল যদি দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আমাদের কোন অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে তা কিন্তু পেয়ে যাচ্ছি। এস অরবিটালে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটার বেশি থাকতে পারবে না। পূর্ণ হওয়া বলতে এই দুইটা দ্বারা পূর্ণ বোঝায়। পি অরবিটালের সর্বোচ্চ এখন 3 দুগুণে কয়টা হলো 6টা ইলেকট্রন, 6টা বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই 6টা ইলেকট্রন গেলে পরে এটাকে বলা হয় পি অরবিটাল পূর্ণ হয়েছে। ডি অরবিটালে যদি 10টা ইলেকট্রন প্রবেশ করে তাহলে এটা হবে ডি অরবিটাল পূর্ণ হয়েছে। এফ অরবিটালে যদি 14টা ইলেকট্রন প্রবেশ করে তাহলে এটা এফ অরবিটাল পূর্ণ হওয়া। তাই নিয়মটা হলো এই যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দ্বারা পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পর যদি আরও ইলেকট্রন থাকে তাহলে তার তুলনামূলক উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ক্লিয়ার? তা সেই হিসাবে আমি সোডিয়ামে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাই, একটু খেয়াল করো। সোডিয়াম এই ইলেকট্রন আছে 11টা, তো প্রথমেই তো 1s অরবিটাল ইলেকট্রন যাবে কারণ 1s এর শক্তি সবচেয়ে কম, এটা পূর্ণ হবে। ইলেকট্রন আছে কয়টা? 11টা, তাহলে এস অরবিটালে পূর্ণ হওয়ার কথা হলো 2টা গেলেই, তার 2টা অনায়াসে চলে যেতে পারবে। আমরা ইলেকট্রনটা এই পাওয়ারের মতো করে লাগবো উপরে বোঝার জন্য, হ্যাঁ। তাহলে এস এর উপরে এরকম 2 দিলাম 1s এর উপরে, এরপরে যাবে কোথায়? 2s এ, দেখছো 2s এ, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। এরপরে যাবে কোথায়? 2p-তে। দেখো 4টা ইলেকট্রন কিন্তু ফিল আপ হয়ে গেছে 11টার মধ্যে থেকে, আর ইলেকট্রন আছে 7টা, তো অনায়াসেই পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, ইলেকট্রন আছে 7টা, তো এই 6টা পূর্ণ হবে 6টা দ্বারা। তারপরে আর একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা কোথায় যাবে? এই 2p'র পরেই কোথায় যাচ্ছে? 3s, এই একটা ইলেকট্রন গেল। এইভাবে আমাদের সোডিয়ামের ইলেকট্রন তার পরমাণুতে এভাবে বিন্যস্ত থাকে। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমি একই সাথে এর আয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিচ্ছি। দেখো আয়ন কাকে বলে? যখন কোনো একটি পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর, মনে করো সোডিয়ামের 3টা শক্তি স্তর আছে, কীভাবে বুঝলাম দেখো তো, এখানে একটু বোঝা আছে। এই যে 1s, এই যে একটা অরবিটালের সাথে যে এন এর মানটা দেয়া আছে, এনটা আছে তার শক্তি স্তর নির্দেশ করে। এন, ওই এন সংখ্যাটা, ওই কোয়ান্টাম সংখ্যাটা যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত সেই শক্তি স্তর। তাহলে এখানে 1 কোয়ান্টাম সংখ্যা শুধু এখানেই আছে, এটা কে শেল। এই 2 দেখো 2s আর 2p মিলে আসছে দ্বিতীয় শক্তি স্তর, এটা এল সেল। আর এর 3 আর কোনো অরবিটাল নেই তৃতীয় শক্তি স্তরে এখানে ইলেকট্রন দেওয়ার জন্য, এটা কে এল, এটা এম। তো সোডিয়ামের আমি এটাকে বলা হয় ডায়াগ্রাম চিত্র, হ্যাঁ। এই ডায়াগ্রাম চিত্রের মধ্যে আমি এই প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কটা? 2s আর 2p মিলে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। কারণ কি জন্য বললাম? কারণ এই 2 দ্বারা, এই 2 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরকে নির্দেশ করতেছে, ঠিক আছে। এই দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল, একটা আছে s আর একটা আছে p, তাই বোঝানোর জন্য 2s আর 2p দ্বারা প্রকাশ করছে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল 2টা, এবং সেই 2টা অরবিটালে মোট ইলেকট্রন কয়টা আছে? 2 আর 6 8টা, 1 2 3 4 5 6 7 8, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন একটাই আছে। এখন এই পরমাণু যদি তার একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, যদিও বা আমার এই ক্লাসে আলোচনার বিষয় না এটা, তারপরে আমি একটু সহজে বোঝানোর জন্য, প্রোটন 11টা ছিল, ইলেকট্রনও 11টা ছিল, যেহেতু ইলেকট্রন একটা কমে গেছে তাহলে প্রোটনের চার্জ একটা প্রকাশ পাবে, ওকে। আর সহজে বোঝার জন্য একটা ইলেকট্রন পরমাণু থেকে ইলেকট্রন চলে গেলে প্লাস চার্জ হয়, আসলে পরে মাইনাস চার্জ হয়। আপাতত এটাই মনে রাখো, আমরা পরবর্তীতে যখন ইসে যাব তোমার হচ্ছে বন্ধন, রাসায়নিক বন্ধন আলোচনা করব, তখন এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন সোডিয়াম আয়ন যখন আছে, যে আয়ন লেখার সময় যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে পরমাণু, প্লাস চার্জ হয়েছে, যে কটা ইলেকট্রন ত্যাগ হবে সেই কটা প্লাস, একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে তাহলে একটা প্লাস। ইলেকট্রন ত্যাগ হয়েছে কোথা থেকে? এই যে আমাদের তৃতীয় শক্তি স্তরের এস অরবিটাল থেকে। সুতরাং তৃতীয় শক্তি স্তর থেকে এস অরবিটাল থেকে যেহেতু ইলেকট্রনটা ত্যাগ করে ফেলছে, সোডিয়াম আয়নে যে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে 1s2 2s2 2p6 3s আমরা লিখবো না, কারণ 3s এ কোনো ইলেকট্রন এখন আর দিতে পারছি না, বিধায় 3s অরবিটালটা ইলেকট্রন লেখার অরবিটালটা লেখারও কোনো প্রয়োজনীয়তা নাই।
তাহলে দেখো সোডিয়াম আয়নে যে আমরা দুইটা শক্তি স্তরে ইলেকট্রন পাচ্ছি, একটা আছে কে শেল আর একটা আছে এল শেল। সোডিয়াম আয়নের এম শেলে কোনো ইলেকট্রন আমরা দিতে পাচ্ছি না। ওকে, তো এইভাবে আমরা পরমাণু এবং তার আয়নের ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমি একটা নেগেটিভ আয়ন পরমাণুর কথা বলি। মনে করো অক্সিজেন, এর ইলেকট্রন যদি আমরা করি, এর পারমাণবিক সংখ্যা 8, মানে প্রোটন আছে 8টা, মানে ইলেকট্রনও 8টা, 1s2 2s2 2p4। দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের 2s-এ দুইটা ইলেকট্রন দেওয়ার পর আরও ইলেকট্রন ছিল 4টা, আরও 4টা ইলেকট্রন ছিল। তা পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টা, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? 4টা, ফলে বাধ্য হয়ে 4টাই যাবে। ওকে, এটা মনে রাখতে হবে। এবার যদি অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তখন নেগেটিভ আয়নে পরিণত হয়। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2টা। যে কটা ইলেকট্রন গ্রহণ করবে সেই কটাই কি হবে? আমাদের নেগেটিভ চার্জ হবে। মনে করো এটা হচ্ছে অক্সিজেন পরমাণু ছিল, ঠিক আছে? প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন। ওকে, এখন এই অক্সিজেন পরমাণু যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে কারো কাছ থেকে, তখন 2টা নেগেটিভ চার্জ পাবে। তার মানে ইলেকট্রন আগে ছিল 8টা। খেয়াল করো, ইলেকট্রন আগে ছিল 8টা, 2টা ইলেকট্রন গ্রহণ করার কারণে প্রোটন সংখ্যা তার 8 ঠিক থাকবে। আমরা যখন লিখবো এই আয়নগুলোকে, যখন লিখবো, তখন এই যে সংখ্যাটা প্রতীকের বাম পাশে লিখে, এটা কিন্তু প্রোটন সংখ্যা, এটা ঠিক থাকবে। বাড়ছে বা কমছে কে? ইলেকট্রন, ঠিক আছে? সুতরাং এই জায়গাটা কমানো যাবে না, এটা প্রোটন সংখ্যাকে বোঝায়। আচ্ছা, তাহলে 2টা ইলেকট্রন বেড়ে গেছে, ফলে ইলেকট্রন আগে ছিল 8টা, পরমাণুতে যখন ছিল তখন 8টা ছিল, যখন আয়নে আসছে তখন মোট ইলেকট্রন হয়ে গেছে আয়নটাতে 10টা ইলেকট্রন। তাহলে সেই ইলেকট্রনটা আসলো কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে আসছে, 1s2 2s2 2p। দ্বিতীয় শক্তি স্তরে কোথায় আসবে? দেখো, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, কিন্তু পরমাণুতে ছিল 4টা ইলেকট্রন, ফলে সে আরও 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সুতরাং যখন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে, তখন এই পি অরবিটালে যে 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, সেই 2টা ইলেকট্রন নেওয়ার জন্য পি অরবিটালের মধ্যে সেই 2টা ইলেকট্রন প্রবেশ করবে, ফলে তখন ইলেকট্রন বিন্যাস হবে 2p6। ওকে, এইভাবে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতে পারি খুব সহজে। এই সম্বন্ধে অনেক ব্যাখ্যাও আছে, আর এখানে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন এটা একটু খুব লক্ষণীয় একটা বিষয়, আমাদের খুব ডেঞ্জারাস ভুল হয়। এইগুলো তোমরা যদি নোট করে নিতে চাও, পজ করে নিয়ে এইগুলো নোট করে বা লিখিত করে নিতে পারবা। আয়রন এত এর এল শেলে, এত এর এল শেলে কতটি ইলেকট্রন থাকে? ধরো একটা প্রশ্ন। অনেকে 70টা সূত্র দিয়ে ইলেকট্রন সংখ্যা হিসাব করার চেষ্টা করে, সেটা আছে 2n²। এই 2n² সূত্রটা আছে একটা প্রধান শক্তি স্তরে বা একটা শক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এতে করে আমরা দেখতে পারি যে প্রথম শক্তি স্তরে n এর মান কত? 1, 1 = 1, 1 এর সাথে 2 গুণ করলে 2। তার মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। দ্বিতীয় শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে এখানে 8। তৃতীয় শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে এখানে 18। চতুর্থ শক্তি স্তরের জন্য এখানে n এর পরিবর্তে শুধু আমি ওই কোয়ান্টাম সংখ্যাটা বসাচ্ছি 4, তাহলে পাবো 32টা। এরকম করে করে যাবে। এটা আছে একটা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা বুঝে নিও। হ্যাঁ, এখানে মনে করো আয়রন, এর পারমাণবিক সংখ্যা 26 আমরা জানি, তাহলে 1s2 2s2 2p6 3s2, ইলেকট্রনেশন নিয়ম অনুযায়ী করছি 3p6। এরপরে 3d আছে, কিন্তু 3d ইলেকট্রন আগে যাবে না, যাবে হচ্ছে 4s-এ, কারণ 3d অপেক্ষা 4s-এর n+l এর মান কম। 4s-এ 2টা ইলেকট্রন যাওয়ার পর আমাদের ইলেকট্রন থাকে আর 6টা, সেই 6টা ইলেকট্রন ডি অরবিটালে যাবে অনায়াসে, কারণ ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা আমরা জানি, তার বেশি ধরতে পারে না, কিন্তু তার কম তো ধরতে পারবে। তো ইলেকট্রন 6টা ছিল, লাস্টে গেল ডি অরবিটালে। তো এখন এই ক্ষেত্রে আমরা একটা হিসাব করে দেখি, এই 1s অর্থাৎ শুধু 1 আছে, শুধু s 1s এর মধ্যে, এখানে ইলেকট্রন আছে 2টা, শুধু s-এ 2টা,
2s আর 2p মিলে আছে দ্বিতীয় শক্তি স্তর, এটা ইলেকট্রন আছে মোট 8টা। 3s 3p আর 3d মিলে এটা আছে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আয়রনের ক্ষেত্রে। দেখো তো কত আছে হিসাব করে, 6 আর 6 12 আর 2 14। আয়রন না দিয়ে যদি এখানে আয়রন বা ফেরিক আয়ন দেয়, ফেরিক আয়ন দিলে কি হবে একটু খেয়াল করো, খুব সুন্দর নিয়ম। ফেরিক আয়ন, আয়রনের প্রোটন সংখ্যা 26টা ঠিক আছে, তো এটা লেখার সময় 26 কিন্তু প্রোটন সংখ্যাকে বোঝাচ্ছে। হ্যাঁ, ফেরিক আয়ন মানে আয়রন যখন 3টে ইলেকট্রন ত্যাগ করছে, আগের সংখ্যা পরে চার্জ দেবা, ইলেকট্রন যখন ত্যাগ করে তখন কীভাবে ত্যাগ হয়, আয়রন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যে 2টা ইলেকট্রন ছিল, সর্বশেষ শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর, আর চতুর্থ শক্তি স্তরে শুধু এস অরবিটালটাই ছিল আয়রনের, সেখানে যে 2টা ইলেকট্রন ছিল সেই 2টা ইলেকট্রন ত্যাগ করবে, করার পর আরও একটা ইলেকট্রন যখন ত্যাগ করবে 3টা শক্তি ইলেকট্রন, তখন সে আগের শক্তি অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটালে যে 6টা ইলেকট্রন ছিল তার থেকে একটা ইলেকট্রন ত্যাগ হবে। ফলে সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্সটা কী হবে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6, 4s থেকে 2টা গেছে আর ডি থেকে একটা গেছে, তাহলে 3তে পরমাণু অবস্থায় ইলেকট্রন ছিল 6টা, এখন হয়ে যাবে 5টা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে কে শেল, এটা এল, আমাদের এখানে কে শেলে 2টা ইলেকট্রন থাকছে আয়রনের, এল শেলে 8টা ইলেকট্রন, এম শেলে 14টা ইলেকট্রন। ওকে, আর ফেরিক আয়নে যে কি হচ্ছে, কে এল, এম শেল আছে এইটা, তাহলে আমি এল শেলে ইলেকট্রন কয়টা পাচ্ছি খেয়াল করো তো, 5 আর 6 11 আর 2 13টা। তাহলে আমাকে যদি বলা হয় যে ফেরিক আয়ন বা আয়রন 3+ আয়নে যে কে শেলে কয়টা ইলেকট্রন আছে, 2টা, এল শেলে কয়টা ইলেকট্রন আছে, 8টা, এম শেলে কয়টা ইলেকট্রন আছে, 13টা। যদি আয়রন পরমাণুর ক্ষেত্রে বলে কে শেলে ইলেকট্রন আছে কয়টা, 2টা, এল শেলে ইলেকট্রন আছে কয়টা, 8টা, এম শেলে ইলেকট্রন আছে কয়টা, 14টা। এইভাবে আমরা, আর যদি বলে যে আয়রন পরমাণুর এন শেলে কয়টা ইলেকট্রন আছে, এন শেলে ইলেকট্রন কয়টা আছে, এই যে এন শেল বলতে এটাই বোঝাচ্ছে 2টা। যদি বলে ফেরিক আয়নের এন শেলে কয়টা ইলেকট্রন আছে, খেয়াল করে দেখো, ফেরিক আয়নের এন শেলে কিন্তু কোনো ইলেকট্রনই নাই। আয়রন পরমাণুতে কিন্তু এন শেলে 2টা ইলেকট্রন ছিল, কিন্তু ফেরিক পরমাণু আয়নে কিন্তু এন শেলে 2টা ইলেকট্রন আর কোনো ইলেকট্রনই নাই, শূন্য। এটা একটু মনে রেখো। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেসিক আকারে আসে। তো আজকে অনেক ক্লাসই হয়ে গেল, আমরা পরবর্তীতে ইলেকট্রন বিন্যাসের নিয়মের ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম নিয়মটা নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটি দেখলে আমার মনে হয় ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত যাবতীয় জটিলতা আমাদের দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।